হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি এইড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমাদের ক্লাস চলছে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ওপরে। এই রিলেটেড আরো 3টে ভিডিও আছে। এই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ চাইলে কিন্তু চেক করে নিতে পারো ভিডিওগুলো। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম ইউরিনারি ম্যানিফেস্টেশন, কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন অ্যান্ড রেসপিরেটরি ম্যানিফেস্টেশন। আজকে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে ডিসকাস করব হেমাটোলজিক ম্যানিফেস্টেশন, মেটাবলিক ম্যানিফেস্টেশন অ্যান্ড নিউরোলজিক ম্যানিফেস্টেশন। ফার্স্টে হেমাটোলজিক ম্যানিফেস্টেশন। হেমাটোলজিক ম্যানিফেস্টেশন বলতে বোঝায় যে ব্লাডে কি কি চেঞ্জেস হয় এবং কি কি সাইন সিমটমস পেশেন্টের দেখা যায় এই অ্যাকিউট রেনাল ফেলিয়ারের জন্য। ফার্স্টে যেটা দেখা যায় দ্যাট ইজ অ্যানিমিয়া। অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে পেশেন্টের অ্যানিমিয়া দেখা যায়। তার কারণ হচ্ছে যেহেতু কিডনি ফাংশন করতে পারছে না, তাই কিডনি থেকে এরিথ্রোপয়েটিন এই হরমোনটা সিক্রেশনটা কমে যায়। এরিথ্রোপয়েটিন নাম থেকে বুঝতে পারছো যে এই হরমোনটা এরিথ্রোপোয়েসিস বা আরবিসি সিনথেসিসে সাহায্য করে। যেহেতু এরিথ্রোপোয়েসিস অ্যাডিকুয়েটলি হয় না, মানে যতটা হওয়া দরকার ছিল ততটা হয় না, তাই পেশেন্টের অ্যানিমিয়া হয়, মানে রক্তাল্পতা দেখা যায়। এর পরের পয়েন্ট হলো লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মানে হচ্ছে পেশেন্টের ব্লাডে যে লিউকোসাইট কাউন্ট থাকে বা ডাব্লিউবিসি কাউন্ট থাকে, এই কাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে। অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে লিউকোসাইটোসিস হওয়ার বিভিন্ন কারণ থাকে, সেগুলো এখন ডিসকাস করব। ফার্স্ট কজ হলো রেনাল ফেলিয়ার হলে কিডনিতে একটা ইনফ্লামেশন হয়। কিডনিতে যেহেতু একটা টিস্যু ড্যামেজ হচ্ছে, সেই কারণে কিডনিতে একটা ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনটা আরো কেন হয়? যেহেতু কিডনি ফাংশন করতে পারছে না, তাই ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো ব্লাডে জমছে। এগুলো একটা টক্সিক এফেক্ট থাকে, এই কারণে লিউকোসাইটোসিস বেড়ে যেতে পারে এই ইনফ্লামেশনের রেসপন্সের জন্য। আর একটা কারণ হতে পারে যে পেশেন্টের এই সময় ডায়ালিসিসের মানে হিমোডায়ালিসিসের প্রয়োজন হয়। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে ডায়ালিসিস রেনাল রিপ্লেসমেন্টের কাজ করে, মানে কিডনি যে কাজটা করতে পারছে না, মানে ব্লাড ফিল্ট্রেশনের যে কাজটা করতে পারছে না, সেটা ডায়ালিসিসের থ্রুতে করা হয়। ডায়ালিসিস চলাকালীন কিন্তু পেশেন্টের লিউকোসাইটোসিস হতে পারে, তাই এইগুলো হতে পারে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে লিউকোসাইটোসিসের একটা কারণ। তার পরের পয়েন্ট হচ্ছে ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন, মানে পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায় এই ক্ষেত্রে। কেন বেড়ে যায় ইনফেকশনের চান্স? তার কারণ হলো এই সময় বডির যে ইমিউন সিস্টেম তার একটা ডিসফাংশন হয়, সেটা উইক হয়ে যায়। তার কারণ কি? তার কারণ বডিতে তখন ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলোর অ্যামাউন্টটা বাড়ছে, এগুলোর লেভেলটা বাড়ছে, যেটা কিনা আমাদের যে ইমিউন সিস্টেম থাকে সেটাকে উইক করে দিচ্ছে, এবং এই কারণেই পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে। এরপরে আমরা আসবো মেটাবলিক ম্যানিফেস্টেশনস, মানে মেটাবলিক কি কি চেঞ্জেস হতে পারে পেশেন্টের বডিতে এবং সেখান থেকে কি কি সিমটম দেখা দিতে পারে। ফার্স্ট হচ্ছে ডিক্রিজড HCO3, মানে হচ্ছে ডিক্রিজড বাইকার্বনেট লেভেল। এর কারণ কি? রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস দেখা যায়। মেটাবলিক অ্যাসিডোসিস কেন দেখা যায়? তার কারণ হলো বডিতে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় তার সাথে কিছু এক্সেস অ্যাসিডও তৈরি হয়, যেটা কিনা কিডনি এক্সক্রিশনের মাধ্যমে বার করে দেয়, ব্লাড ফিল্ট্রেশনের মাধ্যমে ইউরিন দিয়ে সেটাকে বডির বাইরে বার করে দেয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু কিডনি ফাংশন করতে পারছে না, তাই জন্য ব্লাডে এই অ্যাসিডিক কন্টেন্টের লেভেলটা বাড়ছে, যেটা কিনা আর্টেরিয়াল ব্লাডের পিএইচটাকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ অ্যাসিডোসিস তৈরি করছে। এই অ্যাসিডোসিসটাকে ব্যালেন্স করতে, মানে এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করতে একটা অ্যালকালাইন এজেন্টের প্রয়োজন। এই অ্যালকালাইন এজেন্ট হিসাবে কাজ করে এই বাইকার্বনেট আয়নগুলো। এই বাইকার্বনেট আয়নগুলো ক্রমাগত ওই ব্লাডের যে অ্যাসিডিক নেচারটা সেটাকে নিউট্রিলাইজ করার বা প্রশমিত করার চেষ্টা করে। যত এই অ্যাসিডিটিটা বাড়তে থাকে, যত এই অ্যাসিডিক নেচারটা বাড়তে থাকে, মানে ব্লাডের পিএইচ কমতে থাকে, তত বাইকার্ব আয়ন এটাকে নিউট্রিলাইজ করার চেষ্টা করতে থাকে, এবং এক সময় কি হয়, বাইকার্বনেট আয়ন ফুরিয়ে আসে, তার অ্যামাউন্ট কমে যায়। তার কারণ ক্রমাগত যত অ্যাসিড উৎপন্ন হচ্ছে ব্লাডে, তাকে নিউট্রালাইজ করতে তত বেশি বাইকার্বনেট আয়নের প্রয়োজন হচ্ছে। এই করতে করতে বাইকার্বনেট আয়নের ডিপ্লিশন হয় বা ফুরিয়ে আসে বা কমে যায়। এই কারণেই আর্টেরিয়াল ব্লাডে বাইকার্বনেট আয়নের অ্যামাউন্টটা কমে যাবে। তারপরে পয়েন্ট হচ্ছে ডিক্রিজড পিএইচ, যেটা বললাম যে
একেডির ক্ষেত্রে বা অ্যাকিউট কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, ব্লাড পিএইচটা কমে যায়, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হয়। যেহেতু এক্সেস যে অ্যাসিডগুলো বডিতে তৈরি হচ্ছে সেটা কিডনি বডির বাইরে বের করে দিতে পারছে না, তাই সেগুলো ব্লাডে জমা হচ্ছে, ব্লাডের নেচারটাকে অ্যাসিডিক করে তুলছে এবং পিএইচটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। নর্মাল ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। যখন অ্যাসিডোসিস হচ্ছে, ব্লাডের নেচারটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তখন এই পিএইচটা এর নিচে নেমে যাচ্ছে। এই ডিক্রিসড পিএইচ হয়ে যাওয়া মানে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হচ্ছে ব্লাডে। তার পরের পয়েন্ট হচ্ছে ডিক্রিস সোডিয়াম লেভেল। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কেন সোডিয়াম লেভেল কমে যায়, তার কারণ হলো রেনাল ফেলিয়ার যখন হচ্ছে তখন কিডনি ঠিকঠাক ফাংশন করতে পারছে না, ফলে বডিতে যে এক্সেস ওয়াটারটা থাকে সেই ওয়াটারটা ব্লাডের মধ্যেই রয়ে যাচ্ছে, ব্লাড থেকে ফিল্টার আউট করে আর বার করতে পারছে না কিডনি। এবার ব্লাড ভলিউম যত ছিল তাতে নর্মাল একটা সোডিয়াম লেভেল ছিল, কিন্তু ওয়াটার রিটেনশন হওয়ার কারণে, মানে এক্সট্রা ওয়াটারটা যেহেতু কিডনি বার করে দিতে পারছে না, এই ওয়াটারটা ব্লাডের মধ্যেই জমছে, ব্লাডের মধ্যেই রয়ে যাচ্ছে। তাই এই এক্সট্রা ওয়াটারটার কারণে যেটা হচ্ছে, ব্লাডের ভলিউমটা বেড়ে যাচ্ছে, ফলে নর্মাল ব্লাডে যতটা সোডিয়াম নর্মাল ছিল, ব্লাডের ভলিউম বেড়ে যাওয়ার কারণে সেই সোডিয়ামটাই তখন অনেক কম হয়ে যাচ্ছে ব্লাডে। একটু সহজ করে বুঝিয়ে বললে ব্যাপারটা এরকম, 1 গ্লাস জলে আমি হাফ চামচ নুন গুললাম, গুলে গেল, জলটা স্বাদটা নোনতা হলো। আমি তখন বলবো যে 1 গ্লাস জলে আমি হাফ চামচ নুন গুলেছি। এইবার আমি এই জলটার পরিমাণটা বাড়িয়ে 2 গ্লাস জল করলাম, কিন্তু নুনের পরিমাণ ওই হাফ চামচই রাখলাম। তাহলে 1 গ্লাস জলে হাফ চামচ নুন গুলে যতটা নোনতা লেগেছিল, 2 গ্লাস জল যখন হলো, জলের পরিমাণটা যখন বেড়ে গেল, তখন কি আর জলটা অতটা নোনতা লাগবে? তা নিশ্চয়ই লাগবে না, কারণ তখন নুনের পরিমাণ অনেক কম হয়ে গেছে, জলের পরিমাণ অনেক বেশি। নুন যদি সোডিয়াম হয়, 1 গ্লাস জলের সাপেক্ষে তখন যতটা সোডিয়াম ছিল জলে, 2 গ্লাস জলের সাপেক্ষে তখন কিন্তু সোডিয়ামের পরিমাণ অনেকটাই কম। এই ঘটনাটাই ঘটে রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে, এবং সেই জন্য ব্লাডের ভলিউমটা বেড়ে যাওয়ার ফলে তার সাপেক্ষে সোডিয়ামটা অনেকটাই কম হয়, সেই জন্য ব্লাডের সোডিয়াম লেভেলটা কমে যায়। এর পরের পয়েন্ট হলো ইনক্রিজড পটাশিয়াম লেভেল। পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়াকে বলা হয় হাইপারক্যালেমিয়া। কেন এই সিচুয়েশনটা তৈরি হয়? কিডনি যখন প্রপারলি ফাংশন করে, সে তখন ব্লাড ফিল্টার করে ইউরিন তৈরি করে, এবং ইউরিনের মাধ্যমে বডি থেকে এক্সেস জল এবং কিছু ইলেকট্রোলাইটের মধ্যে পটাশিয়ামও ইউরিন দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়। এটা যায় এক্সেস পটাশিয়ামটা, যেটা আমাদের শরীরে কাজে লাগছে না। কিন্তু যখন কিডনি খারাপ হয়ে গেছে, কিডনি তার ফাংশন করতে পারছে না, তখন সে ব্লাডটাকে ফিল্টার করতেও পারছে না, ইউরিনও তৈরি করতে পারছে না, ফলে পটাশিয়ামও বডি থেকে বের হতে পারছে না। বডি থেকে বের না হতে পাওয়ার কারণে সে ব্লাডের মধ্যেই রয়ে যাচ্ছে এবং পটাশিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে। এর পরের দুটো পয়েন্ট একসাথেই ডিসকাস করব, আছে ইনক্রিজড বার্ন অ্যান্ড ইনক্রিজ ক্রিয়েটিনিন। ইনক্রিজ বার্ন কি? বার্ন হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, আর ইনক্রিজড ক্রিয়েটিনিন এর পরের পয়েন্ট। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিন এই দুটোই হচ্ছে বডির নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি চলে বডিতে, এবং তার কারণে এই ইউরিয়া ক্রিয়েটিনিন এর মতন যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো বা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় বডিতে। এইগুলো রিমুভ করে কিডনি। কিভাবে রিমুভ করে? ব্লাডটাকে ফিল্টারের মাধ্যমে। ব্লাডটাকে ফিল্টার করে নেফ্রনগুলো, নেফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে সেখানে ব্লাড ফিল্ট্রেশন শুরু হয়, এবং সেখান থেকে আলটিমেটলি ইউরিন তৈরি হয়। ইউরিনের মাধ্যমে এই যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো বডি থেকে বেরিয়ে যায়। কিন্তু যেহেতু কিডনি ফাংশন করতে পারছে না, সে ব্লাডটা ফিল্টারও করতে পারছে না, এবং ব্লাডের মধ্যে থাকা এই যে ইউরিয়া ক্রিয়েটিন এগুলোকেও ফিল্টার আউট করে বডির বাইরে বার করতে পারছে না। তাই জন্য বার্ন মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিন লেভেল এই দুটো বাড়ছে। এর পরের হলো নিউরোলজিক ম্যানিফেস্টেশন। নিউরোলজিক ম্যানিফেস্টেশনের মধ্যে যেগুলো হয়, ফার্স্টে হয় লেথার্জি। রেনাল ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে যেহেতু অনেক সময় অ্যানিমিয়া ডেভেলপ করে বা অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া কিন্তু লেথার্জির কারণ হতে পারে। এছাড়াও বডিতে ইউরেমিক টক্সিন মানে ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলোর যেহেতু লেভেল অনেকটা বেড়ে যায়, সেটাও কিন্তু লেথার্জি ঘটায়। এর পরের পয়েন্ট হলো সিজার। সিজার মানে হচ্ছে খিঁচুনি বা কনভালশন।
রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের কনভালশন বা সিজার হয়। তার কারণ হলো এই যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো, এগুলো যে ব্লাড স্ট্রিমে জমছে বা ব্লাড স্ট্রিমের মধ্যে থাকছে, বেড়ে যাচ্ছে এদের লেভেল, এর ফলে অনেক সময় ইউরেমিক এনসেফ্যালোপ্যাথি তৈরি হয়। এই ইউরেমিক এনসেফ্যালোপ্যাথিতে ব্রেন ফাংশনিং একটা প্রবলেম তৈরি হয় এবং এর থেকে পেশেন্টের ব্রেন ফাংশনিং অল্টার করে যায়, আর এর ফলে কনভালশনও হতে পারে। এর পরের পয়েন্ট হলো মেমোরি ইম্পেয়ারমেন্ট, মানে পেশেন্টের মেমোরি ঠিকমতো কাজ না করতে পারে, স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে। কেন হতে পারে? কারণ ইউরেমিক যে টক্সিনগুলো থাকে বডিতে, যেগুলো ইউরেমিয়া তৈরি করছে, এগুলো কিন্তু ব্রেন ফাংশনিংকে অনেক সময় ডিস্টার্ব করে দেয়। এর ফলে কি হয়, বেশ কিছু কগনিটিভ প্রবলেম হয়, মানে থিঙ্কিং ক্যাপাসিটি প্রবলেম হয়, কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, তার সাথে মেমোরিও নষ্ট হতে পারে। যেহেতু ব্লাডে নানা রকম ওয়েস্ট প্রোডাক্টগুলো জমছে, এর কারণেই মূলত এই ব্রেন ফাংশনিং এর প্রবলেমগুলো হয়। এছাড়াও আরেকটা কারণ হিসেবে বলা যেতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমরা এর আগেই পড়েছি যে সোডিয়াম, পটাশিয়াম এগুলোর লেভেলে একটা পরিবর্তন হয়ে যায়, সোডিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যায়। এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণেও কিন্তু অনেক সময় পেশেন্টের মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়। আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে। এরপরে আমরা পড়বো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, মানে আমরা কিভাবে পেশেন্টের ডায়াগনোসিস করব, কিভাবে বুঝবো, কি কি টেস্টের মাধ্যমে বুঝবো, বা কি হিস্ট্রি নিলে বুঝতে পারবো যে পেশেন্টের রেনাল ফেলিয়ার হচ্ছে। প্রথমেই ডায়াগনোসিসের যে ফার্স্ট পয়েন্ট, দ্যাট ইজ হিস্ট্রি টেকিং। পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। কিসের হিস্ট্রি নিতে হবে? হিস্ট্রি অফ ডিহাইড্রেশন, হার্ট ডিজিজ। যেমন আমরা প্রি রেনাল কজের মধ্যে পড়েছিলাম, প্রি রেনাল কজে বলা হয়েছিল যে ডিহাইড্রেশন কিন্তু রেনাল ফেলিয়ারের একটা কারণ হতে পারে, হার্ট ডিজিজেও হতে পারে। হার্ট ডিজিজ হলে অনেক সময় কার্ডিয়াক আউটপুট কমে যায়, যা কিনা রেনাল ফেলিয়ারের দিকে লিড করে। যদি পেশেন্টের এরকম হিস্ট্রি থাকে যে পেশেন্ট কোনো কারণে ডিহাইড্রেটেড হয়ে গেছিল, বা পেশেন্টের এমন কোনো হার্ট ডিজিজ আছে যাতে কার্ডিয়াক আউটপুটটা পেশেন্টের কম, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের রেনাল ফেলিয়ার ডেভেলপ করতেই পারে। এরপরে আমরা হিস্ট্রি নিতে পারি যে পেশেন্ট কোনো নেফ্রোটক্সিক ড্রাগ ইউজ করে কিনা, অর্থাৎ পেশেন্টকে এমন কোনো মেডিসিন ব্যবহার করে যা কিনা কিডনির ফাংশন কমিয়ে দিতে পারে বা কিডনিতে টক্সিসিটি তৈরি করতে পারে। এছাড়াও পেশেন্টের কি দীর্ঘদিন ধরে হাইপারটেনশন আছে? দীর্ঘদিন ধরে যদি কোনো পেশেন্ট উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভোগে, তাহলে কিন্তু এই কিডনি ফেলিয়ার হতে পারে। এছাড়াও হাইপোভোলেমিয়া, যেটা ডিহাইড্রেশনের থেকেও হতে পারে, অর্থাৎ ব্লাড ভলিউম যদি কম হয়ে যায় কোনো কারণে, তাহলে শরীরের যে ভাইটাল অর্গানগুলো সেগুলো কম ব্লাড পাবে, সেই কারণেও কিন্তু রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। এইগুলো সবই ইন্ট্রারেনাল কজের মধ্যে পড়ে। এরপরে আমরা দেখব পেশেন্টের কোনো পোস্ট রেনাল কজ আছে কিনা। যেমন পড়েছিলাম পোস্ট রেনাল কজের ক্ষেত্রে যে কিডনির সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্ত অর্গানগুলো থাকে, যেমন প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এইসব অঞ্চলে কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ পেশেন্টের বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া, মানে প্রস্টেট এনলার্জমেন্টের মতো সমস্যা, বা কিডনিতে স্টোন বা রেনাল স্টোন আছে কিনা। এছাড়াও ইউরিনারি ব্লাডার এবং প্রস্টেটে যদি ক্যান্সার থাকে, সেখান থেকেও কিন্তু রেনাল ফেলিয়ার হতে পারে। হিস্ট্রি পর্যায়ে গেল। এরপরে আমরা পেশেন্টের যে টেস্টটা করতে পারি সেটা হলো ইউরিন অ্যানালাইসিস। ইউরিন অ্যানালাইসিসের মধ্যে কি দেখা যায়? ইউরিন টেস্টিং এর মাধ্যমে ইউরিন অ্যানালাইসিস করে বোঝা যায় যে ইউরিনে কি ধরনের সেডিমেন্টেশন পাওয়া যাচ্ছে, সেখানে সেলস আসছে কিনা বা কোনো কাস্ট আসছে কিনা, ইউরিনের অসমোলারিটি কেমন। এর আগের ভিডিওতে আমরা ইউরিনারি ম্যানিফেস্টেশনে ডিসকাস করেছিলাম যে রেনাল ফেলিয়ার হলে ইউরিনের অসমোলারিটি কিন্তু কমে যায়। এরপরে আসবো স্পেসিফিক গ্র্যাভিটি। এটাও ইউরিনারি ম্যানিফেস্টেশন ডিসকাস করা হয়েছিল আগে, যে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু রেনাল ফেলিয়ার ক্ষেত্রে কম হয় নর্মাল ইউরিনের চেয়ে। এর পরের পয়েন্ট হলো ক্রিস্টালস। ইউরিনে কি কোনো ক্রিস্টালস প্রেজেন্ট? যদি কোনো ক্রিস্টাল ইউরিনে পাওয়া যায়, বুঝতে হবে সেটা কিন্তু রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলির জন্য হতে পারে, যা কিনা পরে রেনাল ফেলিয়ারের কারণ হতে পারে। এরপরে আমরা দেখব পেশেন্টের কি কি ব্লাড স্টাডিজ করা হয়, মানে কি কি ব্লাড টেস্ট করা হয়। প্রথমেই যে টেস্টটা করা হয় সেটা হলো বান, মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। আগেই বলেছি রেনাল ফেলিয়ার হলে কিন্তু এই ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল
এলিভেটেড থাকবে বা বেশি থাকবে, কারণ কিডনি শরীর থেকে এই যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো এগুলো ফিল্টার আউট করে বার করে দিতে পারছে না। এরপরে হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট, ব্লাডের সেরাম ইলেকট্রোলাইটগুলো টেস্ট করতে হবে। তার মধ্যে দেখা যাবে হাইপার ক্যালেমিয়া, মানে পটাশিয়াম লেভেল বেশি থাকবে। কেন পটাশিয়াম লেভেল বেশি থাকবে আগে ডিসকাস করেছি, যেহেতু ইউরিন ফর্মেশন ঠিক মতো হচ্ছে না, তাই ইউরিনের সাথে এক্সট্রা পটাশিয়ামও বডি থেকে বেরিয়ে যেতে পারছে না, তাই পটাশিয়াম লেভেল বেশি থাকবে। হাইপোন্যাট্রিমিয়া অর্থাৎ কিনা সোডিয়াম লেভেল, মানে ব্লাডের সোডিয়াম লেভেলটা কম হবে, তার কারণ ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে এবং ব্লাড ভলিউম যা সেই তুলনায় সোডিয়াম অ্যামাউন্টটা অনেকটাই কম। আর একটা জিনিস যেটা বোঝা যায় সেটা হলো ডিক্রিজড HCO3 অর্থাৎ বাইকার্বনেট আয়নও কিন্তু অনেকটা কমে যাবে, কারণ কিডনি তখন শরীর থেকে যে এক্সট্রা অ্যাসিডটা সেটা এক্সক্রিট করে দিতে পারছে না, মানে শরীরের বাইরে বের করে দিতে পারছে না, ব্লাড অ্যাসিডিক হয়ে যাচ্ছে এবং এই অ্যাসিডটাকে নিউট্রিলাইজ করার জন্য ক্রমাগত বাইকার্বনেট আয়নের অনেকটা করে প্রয়োজন হচ্ছে, ফলে বাইকার্বনেট আয়নের অ্যাভেলেবিলিটি ব্লাডে কমে যাচ্ছে। এরপরের যে ব্লাড টেস্টটা করা হয় দ্যাট ইজ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের অ্যামাউন্টও কিন্তু কম আসবে, হিমোগ্লোবিন কম থাকবে ব্লাডে, তার কারণ অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অ্যানিমিয়া হয়, যেহেতু এরিথ্রোপয়েটিন সিক্রেশন ঠিকঠাক হচ্ছে না, তাই আরবিসি সিনথেসিসও হচ্ছে না ঠিকভাবে, এই কারণেই পেশেন্টের হিমোগ্লোবিন কমে যেতে পারে এবং অ্যানিমিয়া হয়। এরপরে যে ব্লাড টেস্টটা করা হয় সেটা হলো ABG, আর্টেরিয়াল ব্লাড গ্যাস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে দেখা যায় যে আর্টেরিয়াল ব্লাডের পিএইচ অনেক কম। পিএইচটা কম হওয়ার কারণ হলো মেটাবলিক অ্যাসিডোসিস। এর আগেই বলেছি কিডনি যেহেতু এক্সট্রা অ্যাসিডটা বডি থেকে বার করে দিতে পারছে না, সেই অ্যাসিডটা ব্লাডেই থাকছে এবং এই কারণে ব্লাডের পিএইচ অনেকটা কমে যাচ্ছে। এরপরে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মধ্যে আমরা দেখব কি কি ইমেজিং করা যেতে পারে। ইমেজিং এর মধ্যে যে টেস্টটা প্রথম করা হয় দ্যাট ইজ রেনাল আল্ট্রাসাউন্ড। রেনাল আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয় যে কোনো রকম অবস্ট্রাকশন আছে কিনা ইউরিনারি সিস্টেমে। অবস্ট্রাকশন বলতে কোনো রকম স্ট্রিকচার বা কোনো রকম স্টোন অর্থাৎ ক্যালকুলি কোথাও ফর্মেশন হয়ে আছে কিনা, মানে কিডনিতে বা ইউরেটারে কোথাও স্টোন ফর্মেশন হয়ে সেখানে কোনো অবস্ট্রাকশন বা বাধা তৈরি করেছে কিনা। এরপরে যে টেস্টটা করা যেতে পারে সেটা হলো রেনাল স্ক্যান। রেনাল স্ক্যান করে যে টিউবিউলার ফাংশনটা কিডনির কেমন আছে বা রেনাল ব্লাড ফ্লো কেমন আছে, মানে নেফ্রনের যে টিউবিউল পার্টটা থাকে সেটা প্রপারলি ফাংশন করছে কিনা বা কিডনিতে ব্লাড ফ্লো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেইটা এখান থেকে বোঝা যেতে পারে। এরপরে সিটি স্ক্যান বা MRI করা যেতে পারে। MRI হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এতে কিন্তু বোঝা যায় যে কিডনির নিজস্ব স্ট্রাকচারে কোনো সমস্যা হয়ে আছে কিনা, মানে কিডনির ব্লাড ভেসেলে কোনো সমস্যা হয়ে আছে কিনা, ব্লাড ফ্লো ঠিকঠাক হচ্ছে কিনা, বা কিডনির মধ্যে কোনো মাস তৈরি হয়ে আছে কিনা, কিডনির মধ্যে এমন কিছু টিউমার বা এই জাতীয় কোনো মাস যা কিনা কিডনির ফাংশনকে নষ্ট করছে, বা অন্য কোনো অবস্ট্রাকশন কিডনির মধ্যে, সেটা স্টোন হতে পারে বা স্ট্রিকচার হতে পারে, মানে ন্যারোইং হয়ে যেতে পারে কোথাও ইউরেটার, এই সমস্ত কোনো প্রবলেম আছে কিনা সেইটা ডিটেকশনের জন্য কিন্তু সিটি বা MRI করা হতে পারে। এর পরের যে টেস্টটা করা হয় দ্যাট ইজ রেনাল বায়োপসি। রেনাল বায়োপসি কেন করা হয়? কোনো ইন্ট্রারেনাল কজ আছে কিনা, অর্থাৎ কিনা কিডনির নিজস্ব স্ট্রাকচারে কোনো প্রবলেম হয়ে আছে কিনা, কিডনির টিস্যুতে কোথাও কোনো মাস বা কোনো টিউমার বা কোনো গ্রোথ তৈরি হয়ে আছে কিনা, যেটা কিনা ক্যান্সারাসও হতে পারে। তো এই সমস্ত ডিটেকশনের জন্য কিন্তু রেনাল বায়োপসি করা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করলাম যে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে হিমাটোলজিক ম্যানিফেস্টেশন, মেটাবলিক ম্যানিফেস্টেশন এবং নিউরোলজিক ম্যানিফেস্টেশন কি কি হয় এবং তার কারণগুলো কি কি। এরপরে আমরা যেটা ডিসকাস করেছি সেটা হলো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, মানে রেনাল ফেলিয়ার কিভাবে ডায়াগনোসিস করা যেতে পারে, কিভাবে বোঝা যেতে পারে যে পেশেন্টের রেনাল ফেলিয়ার হচ্ছে। তার জন্য পেশেন্টের ভালোভাবে হিস্ট্রি নিতে হবে, এছাড়াও ইউরিন অ্যানালাইসিস করা যেতে পারে, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা যেতে পারে, এছাড়াও নানা রকম ইমেজিং যেমন USG স্ক্যান, সিটি, MRI, বায়োপসি, এইগুলো সমস্ত করা যেতে পারে। দেখতে থাকো ভিডিওগুলো। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আর আগের ভিডিওগুলো দেখতে চাইলে আগের ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যদি পড়া বুঝতে পারো এবং পড়া ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।